টোনা, আমি আর বাঁচবো না টোনা। তুমি আমার 5 কন্যাকে দেখে রেখো। আহ! টুনি, কথা বলো। কি হলো তোমার? টুনি, কথা বলো, কথা বলো। না, টুনি, তুমি আমাদের রেখে চলে গেলে। এখন আমাদের 5 কন্যাকে কে দেখবে? ওরা যে এতিম হয়ে গেল। এ কি টোনা দাদা, তোমার 5 কন্যা তো কান্না করছে, ওদের শান্ত করো। কি করে শান্ত করাবো? ওরা তো কান্না থামাচ্ছেই না। ওদেরকে তুমি কিছু খাইয়ে দিয়েছো? না, আমি একা ওদেরকে খাওয়াতে পারছি না। তুমি খাবার নিয়ে এসো, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। দাদা, টনি তো মারা গেছে, এখন এই 5 কন্যাকে দেখবে কে? আমি বলি কি, তুমি আবার একটা বিয়ে করে নাও, তাহলে 5 কন্যারা আবার ওদের মাকে ফিরে পাবে। এসব কি বলছো সুখী দিদি? আমি আবার বিয়ে করব? আমি যা বলছি ঠিকই বলছি দাদা, তুমি একা ওদেরকে বড় করতে পারবে না, আর তাছাড়াও মাহারা 5 কন্যা তাদের মা পাবে। এমন কে আছে যে আমার 5 কন্যাকে নিজের সন্তানের মতো করে আগলে রাখবে? আমার একটা ছোট বোন আছে, সে ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। তোমার বোন যদি আমার 5 কন্যাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে, তাহলে আমি তাকে বিয়ে করতে পারি। আচ্ছা ঠিক আছে টোনা দাদা, তাহলে কালকেই আমার বোনের সাথে তোমার বিয়ে দিয়ে দিব। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সুখী পায়রা টোনার সাথে মুন্নি নামে এক পাখির বিয়ে দিয়ে দেয়। আর টোনা নতুন বউ নিয়ে বাড়িতে আসে। মুন্নি, তুমি আমার 5 কন্যাকে নিজের সন্তানের মতো করে ভালোবেসো। আজ থেকে আমি ওদেরকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওদেরকে কখনো কষ্ট দিও না। ওদের জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। তুমি চিন্তা করো না টোনা, আজ থেকে ওরা আমার সন্তান। ওদেরকে আমি আগলে রাখবো। ওদের মনে হয় খিদে পেয়েছে, আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। এরপর মুন্নি 5 কন্যাকে খাবার খাইয়ে দেয় আর টোনা তার কাজে চলে যায়। তখন মুন্নি সুখী পায়রাকে বলতে থাকে, সুখী দিদি, তুমি কেন আমাকে এখানে বিয়ে দিলে? এই 5 কন্যাকে এখন কে দেখবে? আমি এই 5 কন্যাকে দেখতে পারবো না। তোকে এই 5 কন্যাকে দেখতে হবে না, যখন টোনা দাদা বাড়িতে থাকবে তখন শুধু টোনা দাদাকে দেখিয়ে দেখিয়ে ওদের যত্ন করবি, যাতে টোনা দাদা বুঝতে না পারে যে তুই ওদেরকে নিজের সন্তানের চোখে দেখছিস না। এসব তুমি কি বলছো সুখী দিদি? আমি যা বলছি ঠিকই বলেছি, তুই শুধু টোনা দাদাকে ভুলিয়ে ভালিয়ে এই সব সম্পত্তি নিজের করে নিবি, তাহলে তোর আর কোনো অভাব থাকবে না। ঠিক আছে সুখী দিদি, তুমি যা বলছো তাই করব। এখন টোনা বাড়িতে আসার সময় হয়ে গেছে, তুমি এবার বাড়িতে চলে যাও, নয়তো টোনা এসে আমাদের সব কথা শুনে ফেলবে। এরপর সুখী পায়রা বাড়িতে চলে যায় আর 5 কন্যা অনেক কান্না করতে থাকে। মা, ও মা, আমাদের অনেক খিদে পেয়েছে, তুমি আমাদেরকে খেতে দাও। সারা দিন শুধু তোদের খাই খাই, তাই না? একটু আগেই তো ভাত খেয়েছিস, তবুও তোদের খিদে পায়? মা, তুমি এমন করে বলছো কেন? একটু তো আমরা খেতেই চেয়েছি, তাই জন্য তুমি আমাদের সাথে এভাবে কথা বলবে? বলেছি বেশ করেছি, তোদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তোদেরকে আমি কিছু খেতে দিতে পারবো না। আহারে, বাচ্চাগুলো কিভাবে কান্না করছে, কিন্তু তাদের সৎ মা মেকআপ নিয়ে বসে আছে। বাচ্চাগুলো যে খিদে জ্বালা সহ্য করতে পারছে না, সেদিকে দেখছি এই মুন্নির কোনো খেয়ালই নেই। আমি বরং বাচ্চাগুলোকে খাবার খাইয়ে দেই। এ কথা বলে পেতনি পাখি রূপ ধারণ করে আর 5 কন্যার কাছে গিয়ে 5 কন্যাকে খাবার খাইয়ে দেয়। আর পেতনি সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা মুন্নিকে বলতে থাকে, মুন্নি, আমাকে কাজের জন্য শহরে যেতে হবে।
আমি 1 মাস বনে আসতে পারবো না, তুমি আমাদের 5 কন্যাকে দেখে রেখো, কেমন? তুমি আজকে শহরে যাবে? হ্যাঁ মুন্নি, আজকেই যেতে হবে। আমার 5 কন্যা কোথায়? আমি ওদেরকে এক নজর দেখেই শহরে যাব। এরপর টোনা তার 5 কন্যাকে এক নজর দেখেই শহরে চলে যায়। আর এদিকে মুন্নি 5 কন্যার উপর অনেক অত্যাচার করতে থাকে। ওদেরকে ঠিক মতো খেতে দেয় না এবং ওদের বিছানায় জায়গাও দেয় না, মাটিতে থাকতে দেয়। সুখী দিদি, তোমার বাড়িতে এসে যে একটু গল্প করব তারও উপায় নেই। সারাক্ষণ ওই 5 কন্যা আমাকে জ্বালিয়ে মারে যে মনে হয় ওদের গলা টিপে মেরে ফেলি। হ্যাঁ, তুই ওদের গলা টিপে মেরে ফেল, আর তারপর সব সম্পত্তি তোর হবে। ঠিক বলেছো সুখী দিদি, আমি আজকে দুধের সাথে বিষ মিশিয়ে ওদের খাইয়ে 5 বোনকে মেরে ফেলবো। টোনা শহর থেকে ফিরে আসলে বলবো হঠাৎ করে 5 কন্যা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই কর। ঠিক আছে, এবার তবে আমি আসি। কি সুন্দর 5 কন্যারা ঘুমাচ্ছে, এদের প্রতি আমার আলাদা একটা মায়া পড়ে গেছে। আমি বরং এই 5 কন্যাকে আমার রাজ্যে নিয়ে যাই, ওখানে ওরা আমার মেয়ে হয়ে বড় হবে। এইসব কথা বলে পেতনি 5 কন্যাকে তার রাজ্যে নিয়ে যায়। আর 5 কন্যার ঘুম ভাঙলে তারা দেখতে পায় তারা পেতনির রাজ্যে গেছে। এ কি, আমরা 5 বোন এখানে এলাম কি করে? আমরা তো ঘরে ঘুমাচ্ছিলাম, তাহলে আমাদের এখানে কে নিয়ে এলো? আর তুমি বা কে? আমি পেতনি, তোদেরকে আমি আমার রাজ্যে নিয়ে এসেছি, কারণ তোরা 5 বোন তোদের সৎ মায়ের কাছে একদম নিরাপদ না, তাই আমি তোদেরকে এখানে নিয়ে এসেছি। তোরা চিন্তা করিস না, এখানে তোরা অনেক ভালো থাকবি। আরে 5 কন্যা আবার কোথায় গেল? আমি তো ওদেরকে আজ মেরে ফেলতে চেয়েছিলাম, তার আগে কি ওরা ঘর ছেড়ে চলে গেল? যাক, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন এই সব কিছুর মালিক শুধু আমি। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায়। আর 5 কন্যারা অনেকটা বড় হয়ে যায়। আর পেতনিকে তারা মা বলে ডাকে। আর একদিন 5 কন্যা তাদের পেতনি মাকে বলতে থাকে, মা, ও মা, আমরা পাখিদের বনে যাব। শুনেছি পাখিদের বন নাকি দেখতে অনেক সুন্দর, তাই আমাদের পাখিদের বন দেখা অনেক ইচ্ছে করে। মা, মারে, তোরা পাখিদের বনে যাবি? ঠিক আছে, আমি তোদের জাদু শক্তি দিয়ে বনে পাঠিয়ে দিচ্ছি, আর তোদের 5 বোনকে জাদু করার শক্তি দিচ্ছি, যাতে তোরা কোনো বিপদে পড়লে নিজেদের রক্ষা করতে পারিস। এরপর পেতনি 5 কন্যাকে জাদু করে বনে পাঠিয়ে দেয়। আর তারা 5 বোন বনে গিয়ে টোনাকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। আর টোনাকে দেখে 5 কন্যা টোনার কাছে যায়। বোন, দেখেছিস লোকটা মাটিতে আহত অবস্থায় পড়ে আছে, চল লোকটাকে সাহায্য করি। এ কি বাবা, তুমি? কিন্তু তোমার এই অবস্থা হলো কি করে? কে তোরা, আর আমাকে বাবা বলে ডাকছিস কেন? বাবা, আমরা তোমার 5 কন্যা, তুমি আমাদের চিনতে পারছো না? তোরা নাকি হারিয়ে গেছিস, তোদের মা আমাকে এটাই বলেছিল। মা তোমাকে মিথ্যে কথা বলেছে, মা আমাদেরকে অনেক কষ্ট দিত, তাই পেতনি মা আমাদেরকে তার রাজ্যে নিয়ে গেছে, আর আমরা ওখানেই বড় হয়েছি। এসব কথা শুনে টোনা অনেক কাঁদতে থাকে। আর তখন পেতনি এসে 5 কন্যাকে টোনার হাতে তুলে দেয়। আর এরপর থেকে টোনা তার 5 কন্যাকে পেয়ে সুখে দিন কাটাতে শুরু করে। আর 5 কন্যা বড় হওয়ায় মুন্নি তাদের কোনো ক্ষতি করতে পারে না। আরে আরে, খেয়ে দিয়ে আবার তুমি বিচারের দিকে যাচ্ছ মানে? তুমি কাজে যাবে না টোনা? ওহ টুনি, তুমি আবার আমার কাজ নিয়ে পড়লে। আমি এখন ঘুমাবো, যাও তো, যাও এখান থেকে। ঘুমাবে মানে? এই তো কিছুক্ষণ আগে তুমি ঘুম থেকে উঠলে, এখন আবার ঘুমাবে বলছো? সারাদিন শুধু তোমার ঘুমোনো, তাই না? একবেলা কাজ করো তো দুবেলা ঘুমিয়ে কাটাও।
এভাবে কি আর সংসার চলবে? ঘরে দুটো মেয়ে আছে, তাদের কথা তো তোমার ভাবতে হবে নাকি? আমি সব ভাববো ঘুমিয়ে ঘুমিয়ে, বুঝেছো? আমি সবাইকে নিয়ে ভাবি। এবার দয়া করে যাও তো, যাও এখান থেকে। আমাকে শান্তি মতো বিশ্রাম নিতে দাও। আজ জব্বর খেয়েছি, এবার লম্বা একটা ঘুম দিতে হবে। টোনা এই কথা বলে বিছানায় শুয়ে পড়ে আর ঘুমাতে শুরু করে। না, এই অলস স্বামীকে নিয়ে আমি আর পারছি না। খাওয়া ঘুম সব ঠিক আছে, শুধু কাজের বেলায় অলসতা। আমার আর এত জ্বালা ভালো লাগে না। সৃষ্টিকর্তা কোন অপরাধী যে এমন অলস স্বামীকে আবার গলায় ঝুলিয়ে দিয়েছে তা কে জানে। টুনি এসব বলে রেগে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে। মা, ও মা, আমাদের স্কুলের বেতন তো এখনো দাওনি। গতকাল বেতন দেওয়ার শেষ তারিখ ছিল। ম্যাডাম বলেছে আজ যদি বেতন না নিয়ে যাই তাহলে আমাদেরকে স্কুল থেকে তাড়িয়ে দিবে। মানে তোদেরকে আমি আর কি বলি দুঃখের কথা রে মা। জানিসই তো তোদের বাবা কতটা অলস, কোনো কাজ করে না তোদের বাবা। শোন, আজ গিয়ে তোরা ম্যাডামকে বলবি 2 দিন সময় দিতে। 2 দিনের মধ্যে তোদের বেতন দিয়ে দিব রে আমি মা। যা, এবার দুবনি স্কুলে চলে যা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমরা গেলাম। বোন চল। সংসারটা মনে হয় আমার একার, সব দিক আমার একা সামলাতে হয়। আর আমার নবাব স্বামী সারাদিন ঘুম নিয়ে ব্যস্ত। দাঁড়াও, তোমার ঘুম আমি এবার বের করছি। আরে আরে টুনি, এটা তুমি কি করলে? বালতি ভর্তি জল আমার শরীরে ঢেলে দিলে। দেখছোই তো তোমার স্বামী একটু আরাম করে ঘুমাচ্ছে, তাই না? সেটা কি তোমার সহ্য হয় না নাকি বলো তো? না, সহ্য হয় না। তুমি কেমন স্বামী? হ্যাঁ, ঘরের বউ বাচ্চাকে কষ্টে রেখে আরামে ঘুমোচ্ছ, এতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, বনের পাখিরা কত পরিশ্রম করে কাজ করছে আর বউ বাচ্চার ভরণ পোষণ চালাচ্ছে, আর তুমি কি করছো শুনি? এবার তোমার এই ভাঙা ক্যাসেট বন্ধ করবে? তোমাকে বিয়ে করাটা এবার ভুল হয়েছে। আমাকে একটুও শান্তি দাও না। অশান্তিতে থাকলে তোমাকে শান্তি দিব কি করে শুনি? ঘরে আজ কতদিন থেকে বাজার করো না, অন্যের বাসা থেকে আর কতদিন ধার করে আনবো বলো তো? এদিকে মেয়েদের স্কুলের বেতন দেওয়া হয়নি, এসব কি তোমার মাথায় আছে? যাও, আজকে কাজে যাও, কাজ করে টাকা উপার্জন করে আনো। আমি আর এত ঝামেলা বইতে পারছি না গো। কাজ কাজ কাজ, আমার মাথাটা তুমি পাগল বানিয়ে দিবে। আমার আর ভালো লাগে না এইসব। ধুর, যাচ্ছি কাজ করতে, তবু আমার মাথা খেও না তো। ধুর বাবা, এই রোদের মধ্যে কি কাজ করা যায় নাকি? আমার তো এতটুকু রাস্তা আসতে পুরো শরীর একদম ক্লান্ত হয়ে গেল। ধুর, আগে একটু বিশ্রাম নেই, তারপর না হয় কাজ করা যাবে। টোনা বনের একটা গাছের গোড়ায় বসে বিশ্রাম নিতে থাকে আর টোনা ওখানে ঘুমিয়ে পড়ে। এভাবেই সারাদিন কেটে যায়। উফ বাবা, জব্বেশ একটা ঘুম হলো। এ রে, সন্ধ্যা হয়ে এলো। আমি তো কাজ করতে এসেছিলাম। ধুর, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কাজ করব না। যাই, বাড়ি চলে যাই। এভাবেই অলস টোনার দিন কাটছিল। না, অলস স্বামীকে নিয়ে আর পারা যাচ্ছে না। এভাবে আর কতদিন ধার দেনা করে চলবো? এদিকে টাকার অভাবে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, ঘরে খাবার নেই। এসব কষ্ট আর সহ্য হচ্ছে না। এবার বুঝি আমাকে কাজ খুঁজতে হবে। এভাবে চলতে থাকলে আমরা সবাই যে মরে যাব। টুনি, টুনি, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কি হলো, কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ, বিছানায় শুয়ে থাকো, আমি তোমাকে খাবার এনে দেই। আর তুমি গেলো, তাই না? তোমার মতো এমন স্বামী আমি আর কোনো দিনও দেখিনি। থাকো, তুমি তোমার ঘরে শুয়ে থাকো। আজ থেকে আমি কাজ করব। আর তোমার উপর ভরসা করে থাকলে তুমি তো মরবে মরবেই, তার সাথে আমাদের 3 মা মেয়েকেও মারবে। না, ভালোই হলো টুনি কাজ করতে গেছে। এবার তাহলে আর কোনো চিন্তা নেই, টুনি কোনো না কোনো কাজ ঠিক খুঁজে বের করবে। বউ কাজ করবে আর আমি আরামে শুয়ে শুয়ে খাবো আর ঘুমোবো।
কি যে শান্তি, কি যে শান্তি। কাজ করতে আমার যে মোটেও ভালো লাগে না। যাই বাবা, এবার একটু ঘুমিয়ে পড়ি। কথা বলতে বলতে আবার ক্লান্ত হয়ে গেলাম। অলস টুনি এসব ভেবে আরামে ঘুমিয়ে পড়ে। কি বলছিস তুই টুনি এসব? তুই কাজ করবি, কিন্তু এ বনের কোনো মেয়ে পাখি তো বাহিরে কাজ করে না। ঘরের বউরা তো লক্ষ্মী হয়, এদের বাহিরে কাজ করা নিষেধ, জানিস না তুই? দাদা, আমার কি আর সে কপাল আছে বলো? আমার স্বামী যে অলস, কোনো কাজ করে না, সংসারের প্রতি একেবারে উদাসীন। তাই তো মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে বাধ্য হয়ে কাজের খোঁজে বেরিয়েছি। দয়া করে আমাকে একটা কাজ দাও না গো, না হলে যে আমরা সবাই অভাবে মরে যাব। দয়া করো দাদা, দয়া করো। এই টোনাকে নিয়ে আর পারা গেল না। এই টোনা আগে থেকেই অলস, ভেবেছিলাম বিয়ের পর পরিশ্রমী হবে, কিন্তু না। যাই হোক, তোর যখন এত অভাব, ঠিক আছে, তোকে একটা কাজ দিব, আয় আমার সাথে। এই যে এই বস্তাগুলো দেখতে পাচ্ছিস না, এগুলো ঠেলা গাড়িতে করে উত্তরের বনের গুদাম ঘরে পৌঁছে দিয়ে আসতে হবে। আর এই কাজের জন্য তোকে আমি প্রতিদিন 200 টাকা করে দিব। কিরে, পারবি করতে? হ্যাঁ দাদা, আমি পারবো, পারবো করতে। পারতে যে আমাকে হবেই গো দাদা। টুনি ঠেলা গাড়িতে বস্তাগুলো তুলে নেয়। আহ, এই ঠেলা গাড়ি যে বড্ড ভারী, আমি যে আর ঠেলতেই পারছি না। না, যতই হোক আমাকে পারতেই হবে, টাকা আমার যে উপার্জন করতেই হবে। টুনি এভাবে সারাদিন পরিশ্রম করে কাজ করে। টুনটুন, টুকি, আয় মা, আমি তোদের জন্য খাবার এনেছি। আয়, তোদের বাবাকেও খাবার খেতে দে। কতদিন বাদে যে এমন ভালো ভালো খাবার খেলাম। টুনি, বউ আমার, তুমি অনেক ভালো। এভাবে মজার মজার খাবার খেলে কতই না আনন্দ লাগে আমার। না, অনেক খেয়েছি, যাই এবার একটু বিশ্রাম নেই। খাবার খেতে খেতে অনেক ক্লান্ত হয়ে গেছি। হায় রে, আমার পোড়া কপাল, এমন এক স্বামী পেয়েছি যে কিনা একবার আমাকে জিজ্ঞেসও করলো না যে খাবার কেনার টাকা আমি কোথায় পেলাম। যতদিন বেঁচে আছি পরিশ্রম করে খাওয়াবো, মেয়ে দুটোকে তো বাঁচাতে হবে আমার। টুনি এভাবেই প্রতিদিন ভারী ভারী কাজ করত আর উপার্জন করে সংসার চালাতো। আহ, আমার শরীর যে বড্ড ব্যথা করছে, বড্ড যন্ত্রণা করছে। আহ, খুব কষ্ট হচ্ছে আমার। একে মা, তোমার কি হলো? একে, তোমার গায়ে তো ভীষণ জ্বর মা। টুকি, তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে আয়। টুকি টোনাকে ডেকে নিয়ে আসে। কি টুনি, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন, বলো আমাকে। টোনা, আমি মনে হয় আর বাঁচবো না গো। আমার শরীর ভীষণ দুর্বল, আমার পুরো শরীরে যে ব্যথা করছে গো। আমি আর সহ্য করতে পারছি না টোনা। আমি আর বাঁচবো না মনে হয়। না না টুনি, তুমি এমনটা বলো না, তোমার কিচ্ছু হবে না। দাঁড়াও, আমি এখনই ডাক্তার বাবুকে ডেকে আনছি। মিস্টার টোনা, আপনার স্ত্রী হয়তো অতিরিক্ত ভারী কাজ করেছে, যার কারণে আপনার স্ত্রীর পুরো শরীরের হাড়ে ইনজুরি হয়েছে। আপনার স্ত্রীর লাইফ রিস্ক আছে। এসব আপনি কি বলছেন ডাক্তার বাবু? আসলে এসব আমার জন্যই হয়েছে। আমি অলস জন্য আমার স্ত্রী পরিশ্রম করে কাজ করেছে। টুনি, টুনি আমাকে মাফ করে দাও, আমার জন্যই তোমার এই অবস্থা। ডাক্তার বাবু, দয়া করে আমার স্ত্রীকে এবারের মতো সুস্থ করে দিন। আমি আর কোনোদিনও অলসতা করব না, এই কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। আপাতত আপনার স্ত্রীকে 3 মাস বেড রেস্টে থাকতে হবে। আর এই নিন প্রেসক্রিপশন, এই ঔষধগুলো খাওয়ালেই আশা করি আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। আর বাকিটা আমি পরে দেখছি। টুনির এমন অসুস্থতা দেখে টোনা একদম পাল্টে যায়। এরপর থেকে টোনা অলসতামি ছেড়ে পরিশ্রমী হয়ে ওঠে।
আর টোনা উপার্জন করে টুনির চিকিৎসা ও সংসারের খরচ চালাতে থাকে। টোনা, ওঠো না, ওঠো। দেখো আমাদের গোয়াল ঘরে মুরগিগুলো কেমন চেঁচামেচি করছে। ঘরে আবার কোনো চোর এলো না তো? ওঠো না, ঘুমাচ্ছ নাকি? যাও না গোয়াল ঘরে, একবার দেখে এসো। টোনা, ওঠো না। আহা টুনি, যাচ্ছি যাচ্ছি, অত অস্থির হয়ে না তো। দাঁড়াও, আমি গোয়াল ঘরে গিয়ে দেখছি মুরগিগুলো কেন এমন চিৎকার করছে। এ কথা বলে টোনা বিছানার ছেড়ে গোয়াল ঘরে যায়। আর গোয়াল ঘরে গিয়ে দেখে একটা বিষাক্ত সাপ মুরগির ডিম খাওয়ার জন্য মুরগিদের সাথে লড়াই করছে। আরে আরে, গোয়াল ঘরে সাপ ঢুকেছে। এই সাপ মুরগিদের সাথে যেভাবে লড়াই করছে, সব মুরগি তো সাপের কবলে পড়ে যাবে, আর সাপের ছোবলে তো মুরগি মরে যাবে। না না, এক্ষুনি এই সাপকে তাড়াতে হবে। এ কথা বলে টোনা হাতে একটা লাঠি তুলে নেয়, আর সেই লাঠি দিয়ে যেমনি সাপকে আঘাত করে, তখনই সাপ সেই আঘাতে ঘুরে এসে টোনার পায়ে ছোবল দিয়ে গোয়াল ঘর থেকে পালিয়ে যায়। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম। টুনি, ও টুনি, তাড়াতাড়ি এসো, আমাকে সাপে কামড়িয়েছে। আমার পুরো শরীর জ্বলছে। সাপ, সাপ কোথায় টোনা? একে টোনা, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? তোমার পায়ে সাপের ছোবলের দাগ কেন? ওগো, ওগো টোনা, টোনা, তার মানে তোমাকে সাপে কামড়েছে? না না, আর দেরি করা ঠিক হবে না, টোনাকে সাপরিয়ার কাছে নিয়ে যেতে হবে। এরপর টুনি ঠেলা গাড়ি নিয়ে আসে আর টোনাকে নিয়ে সাপুরিয়ার কাছে যায়। আমার স্বামীকে বাঁচান সাপুরিয়া বাবা, বাঁচান। কিছুক্ষণ আগে আমার স্বামীকে সাপে কেটেছে। এই সাপের বিষ আপনি তুলে দিন সাপুরিয়া বাবা। তোর স্বামীকে সাপে কেটেছে? কই, সর, দেখতে দে আমাকে, দেখি কোন সাপের বিষ দাঁত বসেছে তোর স্বামীর শরীরে। আরে আরে, এ তো দেখছি মহা সর্বনাশ। তোর স্বামীকে কালকোবরা সাপ কেটেছে, যে সাপকে বিন বাজিয়েও বশীভূত করা যায় না। তোর স্বামীকে আমি বাঁচাতে পারবো না রে। এসব কি বলছেন সাপুরিয়া বাবা? টোনাকে যে করেই হোক বিষমুক্ত করুন। টোনা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। সাহায্য করুন, টোনাকে বাঁচানোর চেষ্টা করুন সাপুরিয়া বাবা। কাঁদিস না রে মা, কাঁদিস না। শোন, আমি তো নিজের হাতে তোর স্বামীকে বাঁচাতে পারবো না, তবে উপায় বলে দিতে পারি। তুই তোর স্বামীকে ভেলায় ভাসিয়ে নিয়ে মধুমতি নদী দিয়ে পূর্ব দিকের জঙ্গলে যা। ওই জঙ্গলে একটা মাটির ঘর আছে। সেই মাটির ঘরে যে কোনো সাপের বিষমুক্ত হওয়ার একটা তরলের শিশি থাকে। ওই মাটির ঘর থেকে তুই যদি সেই তরল এনে তোর স্বামীর শরীরে ছিটে দিতে পারিস, তবে হয়তো তোর স্বামী বেঁচে যেতে পারে, নিশ্চয়ই বাঁচবে। সত্যি সাপরিয়া বাবা, মাটির ঘর থেকে তরল এনে টোনার শরীরে ছিটিয়ে দিলেই আমার টোনা বেঁচে উঠবে? তবে আমি এক্ষুনি মাটির ঘরের উদ্দেশ্যে যাব। এ কথা বলে টুনি টোনাকে নিয়ে মধুমতি নদীর পাড়ে যায় আর কলা গাছের ভেলা বানিয়ে সেই ভেলায় টুনি টোনাকে তুলে পূর্ব দিকের বনের উদ্দেশ্যে ভেসে যায়। ওই তো পূর্ব বনের কাছে চলে এসেছি। যাই, বনের পাড়ে ভেলা ভিড়িয়ে রাখি, আবার আমাকে মাটির ঘরের উদ্দেশ্যে যেতে হবে। এরপর টুনি নদীর পাড়ে ভেলাটা বেঁধে রাখে। টোনাকে তো ভেলায় রেখে এলাম, এদিকে নিজেও বনের মধ্যে চলে এসেছি, কিন্তু সাপুরিয়ার কথা অনুযায়ী সেই মাটির ঘরের নাগাল তো এখনো পেলাম না। বনের কোন দিক গেলে সেই মাটির ঘর পাবো? কোন দিকে? ওই তো পেয়েছি মাটির ঘরের দেখা। কিন্তু এ কেমন আজব মাটির ঘর? মাটির ঘরটা হাওয়ায় ভাসছে, আবার মাটির ঘরে প্রবেশের জন্য কালো সিঁড়ি রয়েছে। থাক বাপু, কি আজব থাকুক, আমাকে তাড়াতাড়ি ওই মাটির ঘরে প্রবেশ করতে হবে। টুনি আর কিছু না ভেবে মাটির ঘরে যাওয়ার জন্য যেমনি কালো সিঁড়িতে পা রাখতে যায়, তখনই মাটির ঘর কথা বলে ওঠে। দিও না আমার মাটির ঘরে কালো সিঁড়িতে পা, দিও না।
আমার ঘরের সিঁড়ি অভিশাপের জন্য কালো হয়ে গেছে। এই কালো সিঁড়িতে যে পা দেবে সেই পাথরের মূর্তিতে পরিণত হবে। ভুলেও সিঁড়িতে পা দিও না তুমি। এ কি বলছো মাটির ঘর? তোমার মধ্যে যে আমাকে ঢুকতেই হবে। তোমার ঘর থেকে তরল নিয়ে না এলে আমার স্বামী বাঁচবে না। তুমি কিসের অভিশাপ পেয়েছো আমাকে বলো, আমি তোমার অভিশাপ মুক্ত করব। এক রাক্ষসীকে বিষমুক্ত হওয়ার তরল দেয়নি বলে সে আমার মাটির ঘরে ঢোকার জন্য সিঁড়িটাকে অভিশপ্ত করেছে। তুমি যদি ওই রাক্ষসীকে মারতে পারো তবে সাথে সাথে আমার মাটির ঘরের সিঁড়ি লাল হয়ে যাবে আর আমি অভিশাপ মুক্ত হব। বলো বলো তুমি, ওই রাক্ষসীকে কোথায় পাবো আমি? ওই রাক্ষসীকে হত্যা করব আর তোমাকে অভিশাপ মুক্ত করব। বলো আমাকে, সবটা বলো। তোমাকে অভিশাপ মুক্ত করে তোমার ঘরে তরলের শিশি যে আমাকে নিতেই হবে। সত্যি তুমি আমাকে অভিশাপ মুক্ত করবে? তাহলে আমি তোমাকে অবশ্যই তরলের শিশি দিব। শোনো, ওই রাক্ষসী এখান থেকে 2 কোষ দূরে একটা পুকুর পাড়ে থাকে। আমি তোমাকে একটা জাদুর তরবারি দিচ্ছি। সেই তরবারি দিয়ে রাক্ষসীকে মারতে হবে, বুঝতে পেরেছো? এ কথা বলতে বলতে টুনির হাতে একটা তরবারি প্রকট হয় আর টুনি তরবারি পেয়ে মাটির ঘরকে বলে, মাটির ঘর, আমি যাই তবে ওই রাক্ষসীকে হত্যার জন্য। তোমার সিঁড়ি অভিশাপ মুক্ত হবে আর লাল রং ধারণ করবে। এ কথা বলে টুনি মাটির ঘরে দেয়া তরবারি নিয়ে রাক্ষসী হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর টুনি কিছুক্ষণের মধ্যে সে রাক্ষসীর পুকুর পাড়ে পৌঁছে যায়। কোথায় কোথায় সেই রাক্ষসী? বেরিয়ে আয়, আমি তোকে হত্যা করতে এসেছি। তোকে হত্যা করে আমি মাটির ঘরের সিঁড়িকে অভিশাপ মুক্ত করব। রাক্ষসী কোথায়? বেরিয়ে আয় বলছি। টুনির এমন চিৎকার শুনে রাক্ষসী পুকুরের জলের ভেতর থেকে উঠে আসে আর টুনির কাছে এসে হাসতে হাসতে বলে, তুই আমাকে মারবি? একটা সামান্য পাখি হয়ে আমাকে মারতে এসেছিস? তুই নাকি করবি মাটির ঘরকে অভিশাপ মুক্ত? এত শক্তি তোর? আয় তবে দেখা তোর শক্তির জোর। এমন ভাবে তোর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো না যে পালানোর পথ পাবি না। আয় দেখি কে কার হাড় মাংস গুঁড়ো গুঁড়ো করে দেখা যাক। টুনিও রাক্ষসীর দিকে ছুটে যায়। এক ছুটে গিয়ে রাক্ষসীর পেটে তরবারি ঢুকিয়ে দেয়। রাক্ষসী চিৎকার করে ওঠে, তুই কি করলি রে, কি করলি? আমার সব শক্তি ফুরিয়ে যাচ্ছে রে। আমি নিরাশ হয়ে যাচ্ছি। এ কথা বলতে বলতে রাক্ষসী ধ্বংসস্তূপে পরিণত হয়। এইদিকে যেমনি রাক্ষসী ধ্বংসস্তূপে পরিণত হয়, অন্যদিকে মাটির ঘর অভিশাপ মুক্ত হয়ে তার সিঁড়ি লাল হয়ে যায়। এরপর টুনি আবার মাটির ঘরের কাছে ফিরে আসে। টুনি, টুনি, তুমি ফিরে এসেছো। আমি তোমার জন্য অভিশাপ মুক্ত হয়েছি। নাও, এবার তুমি আমার লাল সিঁড়ি বেয়ে আমার ঘরে প্রবেশ করো আর তরলের শিশি নিয়ে যাও। তোমার স্বামীকে সুস্থ করো। এ কথা শুনে টুনি মাটির ঘরের লাল সিঁড়ি বেয়ে মাটির ঘরে প্রবেশ করে আর তরলের শিশি নিয়ে আবার ভেলার কাছে ফিরে আসে। এবার আমার টোনা ভালো হয়ে উঠবে। টোনা, আমি তোমাকে বাঁচানোর জন্য মাটির ঘর থেকে তরল নিয়ে এসেছি। একি একি, আমি কোথায়? আমি কোথায়? আমি এখনো জীবিত আছি? টুনি, টুনি কোথায়? ওগো, ওগো, এই তো আমি। তুমি সুস্থ হয়ে গেছো, আর ভয় নেই। সাপের বিষ থেকে তুমি মুক্ত হয়ে গেছো গো। কিন্তু টুনি, তুমি আমাকে কোন জায়গায় এনেছো? আমি কিভাবে বেঁচে উঠলাম টুনি? এত অস্থির হও না টোনা, চলো এখন এই ভেলায় ভেসে আমরা বাড়ি ফিরি। আর যেতে যেতে তোমাকে সব ঘটনা খুলে বলবো গো। এই বলে টোনাটুনি ভেলায় উঠে পড়ে আর বাড়ি ফেরার উদ্দেশ্যে নদীতে ভাসতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।